वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। प्रथमेই আমি আমার জাগতিক শিক্ষাগুরু সেই প্রথম শ্রেণী থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত সকলের চরণে দণ্ডবত প্রণাম জানাই। সমস্ত শিক্ষাগুরু দীক্ষাগুরু তাদের চরণে দণ্ডবত প্রণাম নিবেদন করে আজকের যে টপিক কেরিয়ার গাইড তা সম্পর্কে কিছু আমার অভিজ্ঞতা প্রসূত জিনিস আমি পরিবেশন করব। তো প্রথমেই আমি আমার যুবক ভাই ও বন্ধুদের অশেষ ধন্যবাদ জানাই। তারা আইওআইপি প্ল্যাটফর্মে থেকে বিভিন্নভাবে সাহায্য করছে, তারা কিছু অভিজ্ঞতা সঞ্চয় করছে, বিনিময় করছে। আর আমি আরো অশেষ ধন্যবাদ জানাই মনোরম গোপাল দাস প্রভু, শিবু প্রভু, কৃষ্ণ প্রভু, সৌরভ প্রভু, পীতাম্বর প্রভু, এদের সকলের সমবেত প্রচেষ্টায় আইওআইপি প্ল্যাটফর্ম থেকে অর্থাৎ এই জুমের মধ্য দিয়ে যুবকদের কিছু বার্তা আগেই দেওয়া হয়েছে ভক্তি জীবনে, এবং বর্তমানে ওদের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই এরকম একটা সুন্দর টপিক সিলেকশন করার জন্য এবং বিশেষ করে আমাকে কিছু বলতে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। যাই হোক, কেরিয়ার গাইড নিঃসন্দেহে একটা টপিক, যে টপিকটা আমাদের বিশেষ করে যুবকদের যারা উচ্চ মাধ্যমিক সবেমাত্র পাশ করলো, আগামীকাল হাতে পাবে মার্কশিট, এবং অভিভাবক উভয়েরই জানা দরকার। অনেকেই জানেন, জেনেছেন, জানার চেষ্টা করেছেন। আজকে আমাদের আস্তিক প্রভু, বলভদ্র প্রভু, মনোরম গোপাল দাস প্রভু, অনুপম প্রভু, এনারাও একটা শুভেন্দু প্রভু বিভিন্ন বিষয় নিয়ে সুন্দর দিক নির্দেশনা দিয়েছেন। আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো কিছু। তো একটু শুরু করার আগে আমি কয়েকটা জিনিস আমার যুবক ভাই এবং বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই। সেটা হলো যে কোনো জিনিসের মূল সূত্র হলো নিষ্ঠা, চেষ্টা, পরিশ্রম এবং আন্তরিকতা। এই চারটে সমন্বয়ে কিন্তু উন্নতির দ্বার খুলবে। কেরিয়ার গাইড এবং যে পথেই আমি যাই না কেন, প্রথিতযশা শিক্ষাবিদ লিন সাহেব এক জায়গায় বলেছেন তার অবরাইটিং প্রবন্ধে যে অ্যাকচুয়ালি সাফল্য কি 99% পারস্পিরেশন, 1% ইনস্পিরেশন। দ্যাট মিনস 99% হবে ঘাম ঝরানো ফসল, আর 1% হলো তার সুযোগ সুবিধা। বাবা কি করেন, মা কি করেন, খাওয়া দাওয়া কেমন, গাইড কেমন, ইত্যাদি ইত্যাদি। তার উপর উনি জোর দিয়েছেন 1%। কাজেই স্বাভাবিকভাবে আমরা এই কেরিয়ার গাইড ভাবার আগে মূলত একজন শিক্ষার্থীকে, আমার যুবক ভাইদের বলবো, তাদের বিশেষ করে এটার উপর জোর দিতে হবে, পরিশ্রমী হতে হবে। 99% পারস্পিরেশন। অনেক সময় এরকমও বিতর্ক আমরা শুনেছি ইউনিভার্সিটিতে, যে রবীন্দ্রনাথকে যদি আফ্রিকার জঙ্গলে রাখা হতো, রবীন্দ্রনাথের এই যে প্রতিভা, নোবেল প্রাপ্তি ইত্যাদি ইত্যাদি, বিশ্বকবি, সেখান থেকে ভারতবাসীরা বঞ্চিত হতো কিনা, প্রশ্নচিহ্ন। তো উত্তরটা হলো এই যে বাস্তবিকই আমি যেটা একটু আগে বললাম, নিষ্ঠা, চেষ্টা, আন্তরিকতা
পরিশ্রম, এগুলো প্রাইমারিলি জানা দরকার। এরপরে আসি, আমি কেরিয়ার গাইড সম্পর্কে দুটো জিনিস, এক হচ্ছে যার কেরিয়ার গড়া হবে তার আধারটা কেমন, তার নিষ্ঠাটা কেমন, তার ধার এবং ভার কতটা, তার ন্যাক কোন দিকে, এটা কিন্তু প্রাথমিক ভাবে অবশ্যই জানতে হবে। একজন শিক্ষার্থী সে কখনোই তার বাবা মার স্বপ্ন পূরণ করার জন্য নিজের যে বিষয়ে ন্যাক বা দক্ষতা আছে সেইটাকে বর্জন করে তার বাবা মাকে খুশি বা সন্তুষ্ট করার জন্য সেই ক্যারিয়ারটা বেছে নেওয়া আমার মনে হয় এটা ব্লান্ডার মিস্টেক হবে, এবং এর জন্য বোধহয় তাকে ভবিষ্যতে অনুতপ্ত হতে হবে। এটা অনেক সময় দেখেছি আমার 35 বছর শিক্ষকতা জীবনে, এমনকি আমার জীবনেও। আমি যখন আমি এইচএস সায়েন্স ছিলাম, পরবর্তী ক্ষেত্রে ইংরেজিতে আমি শিফট করি আর্টসে। তো আমি বিডিএস চান্স পেয়েছিলাম, কিন্তু মনে মনে আমার কখনো ইচ্ছা ছিল না আমি দাঁতের ডাক্তার হব, ইচ্ছাই অন্তর থেকেই ছিল না। তো যেদিন ভর্তি হতে গেলাম ভগবানের ইচ্ছায়, সেদিন নকশালের একটা বিশাল ক্যাওস হলো শিয়ালদা আহমেদগড়ে, আমার মামার সঙ্গে আমি গিয়েছিলাম। তো যখন হলো না আমি খুশি হলাম, মনে মনে কিন্তু খুশি হয়েছিলাম, যদিও আমার বাড়ির লোক একটু অসন্তুষ্ট হয়েছিলেন। তো ভর্তি হলাম না, পরবর্তী ক্ষেত্রে আমি ইংরাজি অনার্স নিয়ে ভর্তি হলাম, কিন্তু ইংরাজি আমার বাস্তবিকই ভালো লাগতো। যার ফলে পরবর্তী ক্ষেত্রে, যদিও আমি একটি খুব ইন্টেরিয়ার ভিলেজের ছেলে, আমি ডেভিডহিয়ার থেকে বিএড করার শখ ছিল আমার। ইংলিশ মিডিয়ামে প্র্যাকটিস টিচিং নিয়েছিলাম এই কারণেই, খুব ইন্টেরিয়ার ভিলেজের আমি ছেলে। তো এরকম আমার ব্যক্তিগত জীবন, সেখান থেকে আমি বুঝেছি যে প্রথম একজন শিক্ষার্থী ন্যাক কোন দিকে সেটা তাকেই বিবেচনা করতে হবে, এবং সেই যে ন্যাক, বায়াস, প্রবণতা, ভালোবাসা বিষয়ের উপর সেই রিলেটেড যে জব কি কি আছে, কোন কোন ক্ষেত্র, সেগুলো তাকে সিলেক্ট করতে হবে এবং ভাবতে হবে কোথায় কোথায় তার খামতি গলতি আছে, কি করলে সেই খামতিগুলো পূরণ করা যাবে। হয়তো সে পার্টিকুলার একটা বিষয়ে ভালোবাসে, কিন্তু তার কিছু কিছু ত্রুটি আছে, তাহলে হাউ টু সলভ দ্যাট ফল্ট, এটা নিয়ে তাকে প্রথম চর্চা করতে হবে। বা তার যদি বাড়ির মা বাবা, অগ্রজ দাদা, কাকা ইত্যাদি এই রিলেটেড যারা রয়েছে, তাদের সঙ্গে সেটা নিয়ে কিন্তু একটা এক্সচেঞ্জ অফ ভিউজ করলে পর অনায়াসেই দেখা যাবে সে সেই বিষয়ে সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারবে। সেই কারণে কেরিয়ার গাইড একটা মস্ত বড় টপিক, গুরুত্বপূর্ণ টপিক, এই কারণে যে এই ভুল চয়েসের জন্য অনেকেই জীবন থেকে ছিটকে যায়, হতাশায় ভোগে, গ্লানিতে ভোগে, মাথা কুড়ে মরে, কারণ দেখা যায় তার ভালোবাসা নাই সেই বিষয়টার ওপর। দেখলো পাশের বাড়ির কেউ এইটা পড়ে হয়তো চাকরি পেয়ে গেছে, যে কোনো কারণেই হোক, সেই র্যাট রেসের মতো তাকেও দৌড়াতে হবে, তাকেও একটা চাকরি জোগাড় করতে হবে। সে ভালোবাসা থাক আর না থাক, সেই বিষয়টার প্রতি দক্ষতা থাক আর না থাক, সে ঝাঁপিয়ে পড়লো তাকে অনুকরণ করার জন্য, ব্লাইন্ড ইমিটেশন যেটা আমরা বলি। স্বাভাবিকভাবেই দেখা যাবে পরবর্তী ক্ষেত্রে যখন তার বয়স বাড়বে, সেই জব তাকে স্যাটিসফাই করতে পারছে না, জব স্যাটিসফ্যাকশন সে পাচ্ছে না, যেটা হয়তো আমি বর্তমানে এখন ভাবি যে যদি আমি বিডিএস পড়তাম আমি কখনই জব স্যাটিসফ্যাকশন পেলাম না, কিন্তু আমি টিচিং লাইন থেকে বাস্তবিকই আমি খুব জব স্যাটিসফ্যাকশন পাই। তো এটা হচ্ছে কেরিয়ার গাইডের প্রথম একটা শর্ত, যে একজন ক্যান্ডিডেট নিজের ন্যাক, নিজের ভালোবাসা, নিজের দক্ষতা, এটা আগে নিজে বিচার করে নেবে যে তার স্ট্যাচার কতটা, বাস্তবিকই সে এই সাবজেক্ট বা এই লাইনে পড়তে পারবে কিনা, তার উপযোগী কিনা। সে নিজেকে নিজেই প্রশ্ন করলে অনেক প্রশ্নের উত্তর নিজে পাওয়া যায়, নিজের মনের ভিতরেই প্রশ্ন করলে তার উত্তর আসে। তারপরে হলো কি, দ্বিতীয় জিনিস হচ্ছে তার সেইটার জন্য তাকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, তার সেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য, তার ত্রুটি বিচ্যুতিগুলো সংশোধন করে সেই জায়গায় পৌঁছানোর জন্য। এগুলো অ্যাকচুয়ালি কেরিয়ার গাইডের আগে কতগুলো কন্ডিশন,
যে কন্ডিশনগুলো ফুলফিল না করলে পর তাহলে আখেরেই মাঝপথে তারা শুকিয়ে যায়, ভ্রান্ত পথে তারা চালিত হয়, অসম কম্পিটিশনের মধ্যে থেকে তারা দেখা যায় কোথায় হারিয়ে গেল। এরকম আমি আমার একাধিক বিদ্যালয়ে অভিজ্ঞতা থেকে দেখেছি, কত ভালো ভালো ছেলে মাঝপথে কোথায় শুকিয়ে গেল। খুব কষ্ট হয় তাদের কথা যখন ভাবি, যে এত ভালো পড়াশোনা করতে, এত ক্লাসের রেসপন্স ছিল, তারা কোথায় শুকিয়ে গেল। আমার এখন মূল্যায়ন হচ্ছে কি, তারা হয়তো এরকম রং গাইডেন্সে মিসগাইডেড হয়েছিল, তারা ডিরেল হয়ে গেছে তারা। যাই হোক, এখন মূলত আমি কেরিয়ার গাইড সম্পর্কে আগে তো অনেকেই বলেছেন, মেডিকেল লাইন সম্পর্কে আমাদের শুভেন্দুবাবু খুব সুন্দর বলেছেন, অ্যাসোসিয়েটেড লাইনগুলো বলেছেন, আমাদের আস্তিক প্রভু টোটালটার উপর আলোচনা করেছেন, বিশেষ করে সায়েন্সের ওপর। অনুপম প্রভু তার অভিজ্ঞতা থেকে বলেছেন, তার সঙ্গে ভগবত প্রদত্ত যে চিন্তা ভাবনা সেটা সত্যিকারেই, এটা আমারও কথা এই যে যৎ করোসি যৎ স্নাসি যজ্জু হসি দদাতি যৎ যৎ তপস্যসি কৌন্তে অতৎ করুষু মদর্পণম। যৎ করোসি, আমরা যে যাই করি না কেন, আমরা স্রষ্টার সৃষ্টি, কাজেই তাকে রিলেটেড করে আমাদের কেরিয়ার গাইড ভাবা, জব ওরিয়েন্টেড কিছু ভাবা, পড়াশোনা করা, সবই কিন্তু মনে করতে হবে আমার উপরে একজন আছেন পরম পিতা, তার গাইডেন্সে আমি আছি। তাহলে দেখা যাবে মাথাটা অত ভার নেই, ভার মুক্ত জীবন হবে, চলার পথটা সহজ সরল হবে। আমি এখন মূলত উচ্চ মাধ্যমিক পাস করা ছেলেদের কতগুলো জিনিস, যেটুকু আমার স্কুলেও আছে, তার উপর ভিত্তি করেই বলবো আমার প্র্যাকটিক্যাল নলেজ। একটা দিক তো রয়েছে, যেটা আমাদের বলভদ্রপ্রভু বলেছেন, যে গ্র্যাজুয়েট হওয়া, ব্যাচেলর অফ আর্টস, ব্যাচেলর অফ সায়েন্স, ব্যাচেলর অফ কমার্স। বর্তমানে কিন্তু এইচএস লেভেলে ঠিক এই ধরনের বিভাগটা নেই, এখন হচ্ছে সাবজেক্ট টিচিং বা সাবজেক্ট ওয়াইজ লার্নিং। আগে যেমন একদম ক্লাস 9 থেকে এটা অনেকটা ভাগ হয়ে যেত, নবম শ্রেণী থেকেই কে অ্যাডিশনাল ঐচ্ছিক গণিত রাখবে ইত্যাদি ব্যাপার, যদিও তা আমার আগে সেটা ছিল। তারপর আমরা এইচএস যখন গেলাম, সায়েন্স আর্টস কমার্সের আর পরিষ্কার 3টে ডিভিশন ছিল। এখন হচ্ছে সাবজেক্ট ওরিয়েন্টেড 3টে, যদিও এ বি সি 3টে করে দেওয়া আছে এইচএস থেকে, তবু তার উপর ভিত্তি করেই আমরা শিক্ষকরা ক্লাস নিই এবং সেইভাবেই ওদের ফর্ম ফিল আপ হয় ইত্যাদি ব্যাপার। যে উচ্চ মাধ্যমিক পাস করার পর ছেলেরা কিন্তু দুটো ভাগে বিভক্ত হতে পারে। নাম্বার 1 হলো বৃত্তিমূলক শিক্ষা, ভোকেশনাল, আর একটা হচ্ছে নর্মাল জেনারেল, যেটা জেনারেল লাইন, যেটা আমাদের আস্তিক প্রভু খানিকটা বলেছেন, বলভদ্র প্রভু অনেকটা আইডিয়া দিয়েছেন। সেটা হচ্ছে কলেজে ভর্তি হওয়া, অনার্স নেওয়া, পাস গ্র্যাজুয়েট হওয়া, এবং মূলত টিচিং লাইন বা ডব্লিউবিসিএস ইত্যাদি বিভিন্ন পদ খোলা থাকে, জার্নালিজম। আর একটা জিনিসের উপর আমি যেটা আলোকপাত করবো, ওনারা অনেকটা ওই দিকটা এড়িয়ে গেছেন যে কোনো কারণেই হোক, সেটা যে ভোকেশনাল। ভোকেশনালের দুটো বেস, একটা হচ্ছে 8+, মানে অষ্টম শ্রেণী উত্তীর্ণ ছাত্রছাত্রীরা পড়তে পারে, মানে, আর একটা হচ্ছে মাধ্যমিক পাস ছাত্রছাত্রীরা পড়তে পারে, উচ্চ মাধ্যমিক পাস ছাত্রছাত্রীরা পড়তে পারে। সেই ভোকেশনালের অনেক দিক আছে, যেটা কিন্তু বর্তমানে এই যে অর্থনৈতিক একটা চাকরির যে সমস্যা, আনএমপ্লয়মেন্ট প্রবলেম, এই প্রবলেম সমাধানের কিন্তু একটা মস্ত বড় হাতিয়ার হলো এই ভোকেশনাল ট্রেনিং। আমার স্কুলে ভোকেশনাল ট্রেনিং আছে, আমি দেখেছি গৌতম বাবু এবং বংশী বাবু বলে দুটি অল্প বয়সী ছেলে, এরা কিন্তু এখন বলে যে আমরা অনেকটা হতাশ হয়ে পড়েছিলাম, কিন্তু গৌতম বাবুর এত ডিমান্ড, কি করেছে সে, ভোকেশনাল একটা ট্রেনিং করেছে। কি সেটা? মোবাইল রিপেয়ারিং। সেই মোবাইল রিপেয়ারিং করার মধ্য দিয়ে ও 6-7টা দোকানে সেখানে পার্ট টাইমার হিসাবে কাজ করে, এবং ওর ভাষ্য অনুযায়ী, কথা অনুযায়ী, ও কিন্তু মোর দেন 40,000 ইনকাম করে। নিজস্ব একটা দোকান করেছে চিলাডাঙ্গির মোড়ে। তো এখান থেকে স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে সে কিন্তু হাইলি কোয়ালিফাইড নয়, তার বেসিক এডুকেশনটা দাঁড়িয়ে রয়েছে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করার পরই একটা ট্রেনিং নিয়েছে মোবাইল রিপেয়ারিং। বংশী মন্ডল সেই ইলেকট্রিক্যাল লাইনের ভোকেশনালেরই কতগুলো কোর্স আছে। তো এইগুলো অনেকে করতে পারে, 8+, যারা উচ্চ মাধ্যমিক পাস তারা 10 পাসের এটা করতে পারে, মাধ্যমিক পাসের ছেলেরাও এটা করতে পারে। তো এই ভোকেশনাল থেকে আরো কিছু হয় যে পলিটেকনিকে পড়ার সময় ওরা কিন্তু সুযোগ সুবিধা পায়।
সেখানে একটা স্ট্রিম ধরার জন্য এটা কিন্তু তার কাছে খুব হেল্পফুল হয়, এবং পরবর্তী ক্ষেত্রে চাকরি পাওয়ার ক্ষেত্রেও কিন্তু এটা অনেকটা তাকে সুবিধা এনে দেয়। তো স্বাভাবিকভাবেই আমরা যারা দেখি যে হয়তো দেখা গেল সে কোনো প্রকারে পাস করেছি, হয়তো সে নিজে নিজেই ভাবছে যে আমার ওয়েট কম, আমি কিছু জানি না, তত বেশি বুঝি না, বা শক্ত লাগবে আমার আগামী দিনে কলেজে ভর্তি হতে, তারা কিন্তু আমার মনে হয় জেনারেল লাইনটা একটু অ্যাভয়েড করে যদি এই ভোকেশনাল লাইনে আসে, আমার মনে হয় কিছু সে অর্থনৈতিক উপায়ের পথ খুঁজে পাবে। তাছাড়াও রয়েছে যেমন হোটেল ম্যানেজমেন্ট করতে পারে একজন, এইগুলোর জন্য খুব হায়ার বিরাট কিছু দরকার, বিরাট রেজাল্ট দরকার, বিরাট বুদ্ধি দরকার তা নয়। আমি প্রথমেই শুরু করেছিলাম লিন সাহেবের কথা দিয়ে, যে বুদ্ধিটা কি, জিনিয়াসটা কি, যে 99% পার্সপিরেশন, একটু পরিশ্রম করতে হবে। তাছাড়া তারা গ্র্যাজুয়েশন তো করতে পারবেই, সে পথ তো খোলা আছেই কলেজে। তবে গ্র্যাজুয়েশন করার ক্ষেত্রে যদি এসএসসিটা তার টার্গেট থাকে, তাহলে কিন্তু তাকে অবশ্যই 3 ইয়ার্স কোর্স, তারপরে 2 ইয়ার্স মাস্টার ডিগ্রি, তারপরে বিএড, এখন 3, 2, 5, 2, 7, এই 7 থেকে 8 বছর কিন্তু তাকে অপেক্ষা করতে হবে, যদি তার স্কুল শিক্ষক হওয়ার বাসনা বা ইচ্ছা সে পোষণ করে মনের মধ্যে। তাছাড়াও সে বিএ করতে পারে, বিবিএ, তাছাড়া আরো তাদের অনেকগুলো 14টা টপিক রয়েছে, এগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে। কেউ ওই যে আমাদের বড়ভদ্রবাবু বলছিলেন এখন নার্সিং এর জায়গায় মেল নার্সিং, ডাক্তারি পড়ার, সেটাও সে করতে পারে, ফার্মাসিস্ট পড়তে পারে, এই সুযোগগুলো তার হাতের সামনে রয়েছে। তারপর ডিজাইনার, অ্যানিমেশন, কিন্তু যেটাই করুক একটাই মাত্র কথা, সেটা হলো তার যেন সেই বিষয়টার প্রতি লাভ থাকে, সেই সাবজেক্টটাকে সে ভালোবাসে, তা না হলে কিন্তু সেখানে সে ফ্লপ করবে। কারণ আমি দেখেছি এটা ঠিক ধরে বেঁধে বাঁদর সাজানো নয়, তার সেই বিষয়ের প্রতি যদি অনুরাগ না থাকে, সেই বিষয়টাকে সে যদি মনে প্রাণে গ্রহণ করতে না পারে, তাহলে সে যে কোনো লাইনেই যাক না কেন সেখান থেকে সে ছিটকে যাবে। সেই জন্য আমার সবিনয় অনুরোধ অভিভাবিকাদের প্রতি, তারা যখন বিদ্যালয়ে আসে, সমস্যার কথা বলে, তাদের শখ সাধের কথা বলে, সব বাবা মাই চায় যে তার অপূর্ণ ইচ্ছা তার ছেলে মেয়েদের মধ্য দিয়ে পূর্ণ করবে, ছেলে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, বিরাট অর্থ উপায় করুক, কিন্তু এটাই ফাইনাল কথা নয়। আমরা কেউ ভক্তি জীবনে তারা আসুক এটা চাই না, কিন্তু ভক্তি জীবনের মধ্য দিয়ে সেই সন্তান তার বাবা মাকে যে কতটা আনন্দ দিতে পারে, এটা কিন্তু প্র্যাকটিক্যাল। যদি এটা আমরা দেখি, বাস্তবিকই বাবা মা পরিশেষে যেটা চান, তার ছেলে মেয়েদের কাছ থেকে কিছু সেবা, তার ছেলে মেয়েদের কাছ থেকে কিছু ভালোবাসা, বা বৃদ্ধ বয়সে তার পাশে থাকা, এই জিনিসগুলো কিন্তু তখনই সম্ভব যখন সেই ছেলেটি যে কোনো কর্মেই যাক না কেন, তার সাথে সাথে সে যদি ভক্তি জীবনও শুরু করে। কাজেই IOIP-র এই যে শুভ উদ্যোগ, সাধু উদ্যোগ, এটাকে সকলেই আমরা কিন্তু কায় মনোবাক্যে গ্রহণ করেছি, এই কারণে যে এ থেকে আমাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছেলেমেয়েরা, যারা হয়তো সত্যিকারই ঠিক করতে পারছে না, হয়তো যাদের ঘরে আগে কিছু পড়াশোনা করেছে, বেশ কয়েকজন শিক্ষিত উচ্চশিক্ষিত মানুষ আছে, তারা হয়তো তাকে প্রপারলি গাইড করতে পারে, কিন্তু এমনও ফ্যামিলি আছে যেখানে দেখা যাবে এই ফার্স্ট জেনারেশন, এই সবে মাত্র উচ্চ মাধ্যমিক পাস করলো, আছে এখনো গ্রামগঞ্জে। তো তাদের ক্ষেত্রে বাস্তবিকই তারা দিশেহারা। অনেকেই ফোন করে, স্যার ডিএলটি ট্রেনিং নেবো, কোথায় নেবো, এইরকম ব্যাপার, এইটা করব কি করব না। তো আমি বলি, বাবা দেখ, আগে নিজে বোঝ, তুই বোঝ কোনটা ভালোবাসো। অর্থনৈতিক ফ্যাক্টরটা প্রথম নয়, অর্থনৈতিক দিক একটা দিক বটে অবশ্যই, ক্যাপিটেশন ফি, বিভিন্ন কলেজে বিভিন্ন ডিমান্ড ইত্যাদি ইত্যাদি আছে, কিন্তু ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ক্রাইটেরিয়া যেটা, সেটা হলো একজন শিক্ষার্থী প্রথম সে নিজের মনে নিজে প্রশ্ন করবে যে এইটা আমার ভালো লাগে তো, এটা পড়ে এই কাজটা করে আমি আনন্দ পাই তো, তার উত্তর সে নিজেই দিতে পারবে। তারপরে হলো অর্থনৈতিক ব্যাপার। এইভাবে যদি একজন ছাত্র ছাত্রী শিক্ষার্থী, আমার যুবক ভাই এবং বন্ধুদের উদ্দেশ্যে বলছি, তারা যদি সত্যিকারেই
এই দিকগুলো বিবেচনা করে পড়াশোনা বা ভর্তি হওয়ার আগে যে কোনো একটা কথা বলা হয় যে থিঙ্ক 10 টাইমস বিফোর ডুইং, অত 10 বার থেকে একবার ভাবতে হবে যে আমি কি করতে চলেছি, আমি কি ভর্তি হতে চলেছি। আর যেটাই করা হোক মন প্রাণ ঢেলে করতে হবে। একটা কথা এটা বলছিলেন ঠিকই আমাদের মনোরম গোপাল দাসবাবু, ফেলিওর ইজ দি পিলার অফ সাকসেস। আমরা নেপোলিয়ন বোনাপার্টের জীবনী যদি পড়ি, উনি যুদ্ধে 6 বার হেরে গিয়েছিলেন। উনি যখন একটা মাকড়সাকে দেখলেন ঘরের কোনো, যখন হতাশ হয়ে মাথায় হাত দিয়ে বসেছিলেন, একটা মাকড়সাকে দেখতে বারবার নেমে পড়ছে, আবার ওঠার চেষ্টা করছে, অবশেষে সেই মাকড়সা উঠতে পেরেছিল। তাই এটা ঠিক যে কেউ পারবো না এমন কথাটা নয়। অমনি বলা হয় ইম্পসিবল ইজ এ ওয়ার্ড হুইচ ইজ ফাউন্ড ইন দি ডিকশনারি অফ ফুলস বা আইডলস। যারা অলস কুড়ে, তাদের ক্ষেত্রে অসম্ভব শব্দটা তাদের ডিকশনারিতে পাওয়া যায়। কিন্তু বাস্তবিকই যারা উদ্যমী, তারা কিন্তু পারবে, চেষ্টা করলেই পারবে। তো যাই হোক, সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আমার যুবক ভাই ও বন্ধুরা যারা জুমের মাধ্যমে এই ক্লাস শুনছে, তাদের সকলের সাফল্য কামনা করে, আর যাদের উদ্যোগে এই মহতী প্রচেষ্টা, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সর্বোপরি আমাদের পরমপিতা কৃষ্ণচন্দ্র ভগবান তার কৃপা আশীর্বাদ সবাই